নীলা আর নাইম আগে আগে হাঁটছে আর আমি পিছনে। এখনো আসমাকে দেখলাম না, তাই চারদিকে উকিঝুঁকি মারছি, দেখি আসমা এসেছে কিনা। ক্লাসে চলে আসলাম, কিন্তু আসমা ক্লাসেও নেই। আমি গিয়ে বেঞ্চে বসলাম, কিন্তু নাইম আমার সাথে না বসে নীলার সাথে বসেছে আর বলল আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। মন খারাপ করে বসে আছি, এখনো আসমা আসেনি। হঠাৎ আমার পাশে একজন বোরকা পরা মেয়ে এসে বসে পড়ল। এই আপনি এখানে বসেছেন কেন? ওঠেন বলছি। আপনি আসমাকে চিনেন? আপনাকে যদি দেখে আমার পাশে বসেছেন তাহলে আপনাকে ভার্সিটি ছাড়া করবে, না হয় আমাকে মেরে শেষ করে দিবে। ওই আপনি হাসছেন কেন? মেয়েটি হাসতে হাসতে মুখের থেকে বোরকার অংশটা মানে নেকাবটা সরালো। মুখ দেখে তো আমি হাঁ করে আছি। আসলে মেয়েটি অন্য কেউ না, মেয়েটি হলো আসমা। কি জনাব, এবার মুখটা বন্ধ করেন, মাফি যাবে তো। রাতারাতি এত পরিবর্তন কিভাবে শুনি? বলেছি না তোমার জন্য সব কিছু করতে পারি, আর এটা তো সামান্য ব্যাপার। এক রাতের মধ্যে কিভাবে এই পোশাক জোগাড় করলে? তুমি মনে হয় ভুলে গেছো তোমার শ্বশুর মশাই কি করতে পারে। তোমার বাবাকে বলে রাতের মধ্যে এই পোশাক জোগাড় করেছি। ভালো, এখন কিন্তু তোমাকে আগের থেকেও সুন্দর লাগছে। ধন্যবাদ। এবার আমাকে ভালোবাসবে তো? দেখা যাবে। শোনো, এত ভাব নিবে না। ক্যাম্পাসে তো দেখলাম এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছিলে, আর ক্লাসে এসে মন খারাপ করে বসেছিলে। যখন মনে করলে অচেনা কোনো মেয়ে তোমার পাশে বসেছে, তাকে উঠিয়ে দিতে চাইলে। আমি সব বুঝি, বুঝলে? বুঝো তোমার মাথা। ক্লাসে স্যার চলে আসলে আর কোনো কথা হয়নি, তবে আসমা আমার পাশেই বসেছিল। আসমার এমন পরিবর্তনে স্যারও অনেক খুশি হয়েছে। এক এক করে সবগুলো ক্লাস শেষ করলাম। আজ আসমা মনোযোগ দিয়ে ক্লাস করেছে। ক্লাস শেষ, তাই আমরা সবাই বেরিয়ে আসলাম। সত্যি বলতে আজ নতুন করে আসমার প্রেমে পড়ে গেলাম। আমার জন্য এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হবে ভাবতে পারিনি। আমি এখন তোমাদের বাসায় যাব। এখন না, বিকালে এসো। এখন গিয়ে রেস্ট নাও। আচ্ছা, বিকেলে আসবো কিন্তু। আচ্ছা এসো। রাস্তায় এসে যখন আমি বাসার দিকে রওনা দিব, অমনি আসমা আস্তে করে একটা কাশি দেয়। আমি তার দিকে তাকালাম বোঝার জন্য কি হয়েছে। আসমাও আমার দিকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কিছু বলবে? মাথা নাড়িয়ে না বলল। তাহলে বাসায় যাও। কিন্তু আসমা যাচ্ছে না। এখন বুঝলাম ব্যাপার কি। আমি তো আজ আসমাকে রিক্সা করে দিতে ভুলেই গিয়েছি, তাই এভাবে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি রিক্সা ডাকলাম। এই রিক্সায় উঠো। উঠছি। বিকালে দেখা হবে, বাই। ভালোভাবে যেও, বাই। আসমার চেহারা দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে যে আমি তার মনের কথা না বলাতেও বুঝতে পেরেছি এখানে আসমারও ভুল আছে। আমি আসমাকে পরিবর্তন হতে বলেছি, তাই বলে কি আমার কাছে কোনো আবদার করবে না? তা তো হয় না, বরং আসমার আবদারগুলো পূরণ করতে আমার অনেক ভালো লাগে। জোহরের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। দরজা খোলার পর সামনে তাকিয়ে দেখি আজ আম্মু না, অন্য কেউ দাঁড়িয়ে আছে। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মামাতো বোন নাবিলা। এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দেখতে সুন্দর হওয়ায় একটু বেশি স্টাইল করে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। তা কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। আমি ফ্রেশ হয়ে এসে পরে কথা বলবো নে। গোসল করে বেরিয়ে দেখি নাবিলা আমার রুমে বসে আছে। কি করিস? মামি তোমাকে খাওয়ার জন্য ডাকছিল, তাই ডাকতে আসলাম। চল। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। আসতেই আসমা ফোন করলো। খাওয়া দাওয়া করছো? তুমি খেয়েছো? তাহলে এখন একটু ঘুমাও। ঘুমাবো, তবে আর একটু কথা বলে তারপর। আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকালে। আসরের সালাত আদায় করে বাসায় আসতেই নাবিলা আমার কাছে আসলো। চলো ভাইয়া, ছাদ থেকে ঘুরে আসি। আমারও ভালো লাগছে না, চলো। দুজনে মিলে ছাদে দাঁড়িয়ে কথা বলছি।
তার বেশ কিছুক্ষণ পর আসমা আসলো ছাদে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এ কে? ও, তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো নাবিলা, আমার মামাতো বোন, আমাদের এখানে ঘুরতে এসেছে। আর নাবিলা, এ হলো আমার বন্ধু আসমা। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি তুই করে বলি তাই আসমা তুমি করে বলল, ছোট তো তাই। তিনজন মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যা হলে ছাদ থেকে নেমে আসি। আসমা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল, তারপর বাসায় দিয়ে আসতে বলল। বের হওয়ার আগে দেখলাম আমার রুমে গেল এবং বোরকা পরে এলো। মনে হয় আমার রুমে বোরকা খুলে রেখেছিল। আসমাকে নিয়ে রাস্তায় আসলাম। একটা রিক্সা নিয়ে দুজনে উঠে বসলাম। আসমা আমার একটা হাত ধরে কাঁধে মাথা রাখলো। এই প্রথম আসমা আমার কাঁধে মাথা রাখলো, তাই বাধা দিতে গিয়েও পারলাম না। আমার কাছে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। কাল তো শুক্রবার, তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব কেন? গুন্ডিগিরি ছেড়ে দিয়েছি বলে এই না যে আমার কথা শুনবা না। আমি কিছু শুনতে চাই না। আমরা কাল ঘুরতে যাব, ব্যাস। আচ্ছা, রাগ করতে হবে না, নিয়ে যাব। আরো কিছু কথা বলার পর আসমাদের বাড়িতে চলে আসলাম। আসমাকে নামিয়ে আমি বাসায় চলে আসলাম। যদিও আসমা জোর করেছিল ওদের বাসায় যেতে, কিন্তু আমি যাইনি। বিয়ের আগে বেশি শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না, কি বলেন? বাসায় এসে দেখে আব্বু চলে এসেছে, তাই আব্বু, আম্মু, নাবিলা আর আমি চারজন মিলে আড্ডা দিচ্ছি। আড্ডা শেষে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম। আমি রুমে আসার পর নাবিলাও আমার রুমে আসলো। কি রে, এত রাতে আমার রুমে, কিছু বলবি? আমাকে কাল ঘুরতে নিয়ে যাবে। বাসা থেকে থেকে বোরিং লাগে, প্লিজ। আচ্ছা দেখি। দেখি না, নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব, এখন গিয়ে তুই ঘুমা। নাবিলা চলে গেল। কিছুক্ষণ পর আসমা ফোন দিল। আসমাকে বলে দিলাম আমাদের সাথে নাবিলাও ঘুরতে যাবে। দেখতে দেখতে ঘুরতে যাওয়ার সময় হয়ে গেল। আসমা ফোন দিয়ে বলল আমাদের ভার্সিটির পাশের পার্কে চলে যেতে। আসমা নাকি সেখানে অপেক্ষা করবে। নাবিলাকে সাথে নিয়ে রিক্সা করে চলে আসলাম পার্কের সামনে। রিক্সা থেকে নেমে দেখি আসমা সামনেই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমাকে আর নাবিলাকে এক রিক্সায় দেখে কিছুটা জ্বলতেছে। এটা মেয়েদের বিশেষ গুণ, তারা সবকিছু সহ্য করবে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের পাশে সহ্য করবে না। আসমাকে দেখে ভালো লাগলো। ঘুরতে এসেছে, তবুও বোরকা পরে এসেছে। তিনজন মিলে পার্কের ভিতরে ঢুকলাম। পার্কটা অনেক সুন্দর। আমাদের মতো আরো অনেক মানুষ এসেছে। ভাই আইসক্রিম নিয়ে আসো, আইসক্রিম খাবো। তাহলে তোমরা দুজন এখানে বসো, আমি নিয়ে আসছি। তিনজনের জন্য 3টা আইসক্রিম নিয়ে আসলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, আইসক্রিম আনতে যাওয়ার আগে আসমা হাসি খুশি ছিল, কিন্তু এখন কেন জানি মন খারাপ করে আছে, আর কথাও বলছে না। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তবে আসমার মন খারাপ আমাকে ভাবাচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে আসমাকে আমি নিজেই ফোন করলাম। দেখি যদি আমি ফোন করা থেকে আসমার মন ভালো হয়। ফোন দিতে আসমা রিসিভ করে। মনে হয় আমার ফোনের জন্য অপেক্ষা করছিল। হ্যালো। চুপ করে আছে, কথা বলছে না। হ্যালো আসমা, তোমার কি হয়েছে আমাকে বলো। আমার কিছু হয়নি। আসমা, তুমি কান্না করছো কেন? প্লিজ বলো তোমার কি হয়েছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজু। কি হয়েছে আগে বলো প্লিজ। নাবিলা বলেছে ও নাকি তোমাকে ভালোবাসে। কি বলছো এসব? নাবিলা তোমাকে এই কথা কখন বললো? ঘুরতে গিয়ে নাবিলা তোমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে আমাকে বলেছে। আসমা আর নাবিলার মধ্যে কথা। আপু, তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ? বলো, কি বলবে? তুমি তো রাজু ভাইয়ের অনেক ভালো বন্ধু মনে হয়। তুমি যদি কিছু বলো অবশ্যই মানবে, তাই না? তারপর বলো। আমি রাজু ভাইয়াকে ভালোবাসি। কি? অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি না। তুমি যদি আমার হয়ে ভাইয়াকে একটু রিকোয়েস্ট করতে, তাহলে রাজু ভাইয়া আমাকে ফিরিয়ে দিতে পারবে না। প্লিজ আপু, আমার এই কাজটা করে দাও না। নাবিলার কথা শুনে থমকে গিয়েছে। এই আপু, কথা বলছো না কেন? দেখি কি করা যায়। দেখি না করতে হবে। আর তোমার কণ্ঠ পাল্টে গেছে কেন?
না কিছু না, এমনি। আসমা কথাগুলো বলছে আর কান্না করছে। এখন কিভাবে বোঝাবো আমি শুধু আসমাকেই ভালোবাসি, অন্য কাউকে এক মুহূর্তের জন্যও মানতে পারবো না। রাজু, তুমি কি আমাকে ভুলে যাবে? কি সব বলছো? আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এখন কান্না থামাও। তুমি নাবিলাকে ভালোবাসবে, তাই না? আরে আমি কেন নাবিলাকে ভালোবাসতে যাব? তুমি চিন্তা করো না, নাবিলাকে সবকিছু বুঝিয়ে বললে আমার বিশ্বাস নাবিলা বুঝবে। সত্যি তো? সত্যি সত্যি 3 সত্যি। এবার কান্না থামাও। খাওয়া দাওয়া করেছো? নাবিলা অমন কথা শুনে কি আমার গলা দিয়ে খাবার নামবে? তার মানে এখনো কিছু খাওয়া হয়নি? যাও গিয়ে খাওয়া দাওয়া করো। না, খাবো না। খেয়ে আসো, না হলে কথা বলবো না। আচ্ছা খাবো, তবে আমার একটা শর্ত আছে। বলো রাজি? কি শর্ত? আগে বলো রাজি কি না। আচ্ছা আমি রাজি আছি, বলো কি শর্ত। তুমি আমার পাশে এসে বসো, তাহলে খাবো, না হলে আজ না খেয়ে থাকবো কিন্তু। এটা কোনো কথা হলো? এই রাত করে কিভাবে আসবো তোমার কাছে? তুমি কিন্তু কথা দিয়েছো, আর না আসলে নাই, আমি না খেয়েই থাকতাম আজ। আচ্ছা দেখছি কি করা যায়। বলেন তো, এ কেমন জ্বালাতন। ফোন কেটে বাসা থেকে বেরিয়ে আসলাম। গন্তব্য আসমাতের বাড়ি, কিন্তু রাস্তায় কোনো রিক্সাও পাচ্ছি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা আসলো। চলে আসলাম আসমাদের বাড়ির সামনে। বাড়িতে ঢুকতে যাব, অমনি দারোয়ান চলে আসলো। ওই মিয়া, এত রাতে এই বাড়িতে কি কাজ? জি, আমার একটু ভিতরে যেতে হবে। ফাজলামি করো? জানো এটা কার বাড়ি? বেশি তিড়িং বিড়িং করলে ডাইরেক্ট জেলে। বুঝছি, দারোয়ানের সাথে কথা বললে শুধু শুধু সময় নষ্ট হবে, তাই আসমাকে ফোন করলাম। ফোন দিতেই রিসিভ করলো। মনে হয় আমার অপেক্ষায় আছে। কোথায় তুমি? আসবে না? এসেছি, কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, তুমি দারোয়ানকে মোবাইলটা দাও। আমি দারোয়ানকে মোবাইলটা দিলাম। কি বলেছে আমি শুনতে পাইনি। দারোয়ান কথা শেষে আবার আমাকে মোবাইল ফিরিয়ে দিল। এখন চলে আসো। আসছি। ফোন কেটে দিলাম এবং বাড়িতে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা। মনে হয় আসমা খুলে রেখেছে। আমি চলে এসেছি, তাই আস্তে আস্তে বাসার ভিতরে ঢুকলাম। হঠাৎ করে আসমা এসে জড়িয়ে ধরল। এই কি করছো, ছাড়ো। না, ছাড়বো না। কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো। কেউ দেখবে না, কারণ বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে তোমার আব্বু কোথায়? আব্বু বিজনেসের কাজে 3 দিনের জন্য আমেরিকায় গিয়েছে, পরশুদিন চলে আসবে। ও চলো এখন খাবে। এভাবে থাকি না, তাহলে না খেয়ে থাকলেও চলবে আমার। পাগলামি রেখে এসো, এবার অনেক রাত হয়েছে। আসমা আমাকে খাওয়ার রুমে নিয়ে গেল এবং একটা চেয়ারে বসতে বলল। আসমা খাবার নিয়ে এসে আমার বাম সাইডে বসলো, কিন্তু খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে না। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, খাওয়া শুরু করো। না, খাবো না। এখন আবার কি হলো? তুমি না বললে আমি আসলে খাবে? তোমার হাতে খাইয়ে দাও, তাহলে খাবো। এটা তো কথা ছিল না। যাও, খাওয়াতে হবে না, তুমি ওই নাবিলাকে খাইয়ে দিও। আচ্ছা আচ্ছা, খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে আসমা অনেক খুশি হয়েছে। হাত ধুয়ে আসমাকে নিজ হাতে খাইয়ে দিলাম। আমাকেও খেতে বলতেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। খাওয়া শেষে এখন আমি চলে যাই, কেমন? আজ আমাদের এখানে থেকে যাও না। না, অন্য একদিন এসে থাকবো। আজ থেকে যাও না, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। থাকতাম যদি বাড়ি আরো মানুষ থাকতো তাহলে, কিন্তু তুমি বাড়িতে একা, তাই চলে যাব। আচ্ছা, আবার আসবে কিন্তু। আসবো। দরজার সামনে এসে যাওয়ার আগে একবার জড়িয়ে ধরি প্লিজ। যদি না করি? তাহলেও ধরবো। তাহলে অনুমতি নিচ্ছ কেন? আমার কথা শেষ হওয়ার আগে শক্ত করে জড়িয়ে ধরল। একটু আস্তে ধরো। জি না, শোনো। বলো। নাবিলা কি আমাদের কথা বুঝবে? বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। তাই যেন হয়, না হলে আমার কি হবে?
চিন্তা করো না, আমি সব বুঝিয়ে বলবো। আমার না হঠাৎ একটা কথা মনে পড়লো। আমাকে বলো, কি এমন কথা মনে পড়লো? এই তুমি না আমাকে ভালোবাসো না বলেছিলে, তাহলে আমার জন্য এখানে চলে আসলে কেন? আসলেই তো আসমাকে না বলেছি আমি ওরে ভালোবাসি না। এখন মনে হয় ধরা খেয়ে গেলাম। কি করব বলেন? ভালোবাসার মানুষ যখন কান্না করে তখন কি আর এত কিছু মনে থাকে? আসলে হয়েছে কি, আর কিছু বলতে হবে বাবু? আমি সব কিছু বুঝতে পারছি। কিছুক্ষণ আগে কান্না করেছি কারণ আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই ভয় হয়েছিল যদি নাবিলাকে ভালোবেসে ফেলো। কিন্তু এখন আর ভয় করছে না, কারণ তুমিও আমাকে ভালোবাসো। দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আচ্ছা, সাবধানে যাবা, আর বাসায় গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা। আসমার থেকে বিদায় নিয়ে চলে আসবো এমন সময় আবার পিছন থেকে ডাক দিল। আমি আবার কাছে গেলাম। আবার কি? উম্মুয়া। এটা কি হলো? কারণ এটা এখন আশা করিনি। এত বুঝতে হবে না, এখন বাসায় যাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায়। ডুপ্লিকেট চাবি ছিল, তাই বাসায় ঢুকতে সমস্যা হয়নি। রুমে এসে আসমাকে ফোন করে বলে দিলাম বাসায় চলে এসেছি। সকালে ভার্সিটিতে গেলাম, ভালোভাবে ক্লাস শেষ করলাম। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, আসমা অনেক হাসি খুশি। হতে পারে আমিও তাকে ভালোবাসি সেটা জানতে পেরে। আমি আসমার চেহারায় সব সময় হাসি খুশি দেখতে চাই, তাই নাবিলাকে সবকিছু ভালো করে বোঝাতে হবে, না হলে 3টা জীবনই নষ্ট হবে। আমাদের দেশে একটি প্রবাদ আছে যে আমার জন্য গলা সমান পানিতে নামতে পারে, তার জন্য আমি কম হলেও কোমর সমান পানিতে নামতে পারি। আমার ভালোবাসাটাও অনেকটা এই রকম। আসমা, যে কিনা আমার এক কথায় নিজের সব বদভ্যাস ছেড়ে দিয়েছে, যে কিনা সব সময় ফ্যাশন করে বেড়াতো, সে এখন ঘুরতে গেলেও বোরকা পরে বের হয়। যে আমার জন্য এতটা পরিবর্তন হয়েছে, তাকে কিভাবে কষ্ট দিয়ে থাকতে পারি? সে যদি ভালোবাসার জায়গায় অন্য কিছু আমার কাছে চাই, তাহলে না করতে পারবো না। বিকেলে নাবিলাকে নিয়ে ছাদে আসলাম, উদ্দেশ্য সবকিছু বুঝিয়ে বলা। নাবিলা আর আমি ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালাম। নাবিলা, তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি প্লিজ। বলো। আসমা গতকাল বলল তুই নাকি আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তোকে কোনোদিন ওই রকম চোখে দেখিনি। আমি সবসময় তোকে নিজের বোনের মতো দেখেছি, আর আমি চাই তুই সবসময় আমার বোন হয়ে থাক। কিন্তু কোনো কিন্তু না, তোর এখনো অনেক পড়াশোনা বাকি। দেখবি সময় হলে আমার থেকে ভালো ভালো ছেলে তোর পিছনে ঘুরবে। কিন্তু তোমার মতো তো হবে না। তুই তো দেখি ভারী বোকা মেয়ে, তখন আমার থেকেও সুন্দর ও ভালো ছেলে পাবি। সত্যি তো? সত্যি। এখন একটা হাসি দে তো, তোকে এভাবে গোমরা মুখে ভালো দেখায় না। আর শোন, মাগরিবের সালাত পড়ে আসার সময় তোর জন্য ফুচকা নিয়ে আসবো, কেমন? আচ্ছা ভাইয়া। এখন তোকে আরো একটা কথা বলি। বলো ভাইয়া। আসমা আর আমি দুজন দুজনকে ভালোবাসি। কি? আমার কথায় কি ভাবি রাগ করেছে নাকি? না, তবে এখনই ভাবি ডাকতে হবে না, ওইসব বিয়ের পরে ডাকিস, কেমন? আচ্ছা। যাক বাবা, নাবিলার মাথা থেকে ভালোবাসার ভূত নামাতে পেরেছি, তাতেই অনেক। আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে আসলাম। মাগরিবের সালাত আদায় করে আসার সময় নাবিলার জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকা দিয়ে আমার রুমে আসলাম। এসে আসমাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর শোনো, একটা খুশির খবর আছে। বলো, কি খবর? আমি নাবিলাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছি এবং নাবিলা আমার কথা রেখেছে। এখন নাবিলার মাথায় আর ভালোবাসার ভূত নেই। বেচারি মনে হয় কষ্ট পেয়েছে, তাই না? তা তো মনে হয় একটু পেয়েছে। জানো, আমি এখন চিন্তা মুক্ত আছি। কাল ওই কথা শোনার পর থেকে সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন ঠিক আছি। এখন আর চিন্তা করতে হবে না, সবকিছু ঠিকঠাক আছে। তুমি না একটু বেশি হাবাগোবা, না হলে কোনো মেয়ে তোমাকে কোন চোখ দিয়ে দেখে তাও বোঝো না, আর তার জন্যই ভয় হয়। জি না, আমি যথেষ্ট বুঝি, আবার বেশি বুঝলে সমস্যা আছে। শোনো, কাল ভার্সিটিতে যেতে হবে না। কেন? কারণ আমি যাব না, তাই। তোমাকে তো আবার চোখে চোখে রাখতে হয়।
আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে চোখে চোখে রাখতে হয়? তুমি ওই রকমই। আর শোনো, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো? এখন বলা যাবে না, কাল সময় হলেই বুঝতে পারবে। ওকে, তোমার ইচ্ছা। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ভাবছি কাল আসমা আমাকে কি সারপ্রাইজ দিবে। এই মেয়েকে বিশ্বাস নেই, কি থেকে কি করে বসে আল্লাহ ভালো জানে। অন্যান্য রাতের মতো আজকে রাতটাও কেটে গেল ভালোই ভালো। আজ আর ভার্সিটি যাইনি। আসমার সারপ্রাইজ দেখার জন্য আব্বু আজ দুপুরে অফিস থেকে চলে আসলো, তাই জানতে গেলাম কি হয়েছে। কি আব্বু আজ দুপুরে চলে আসলে? আমিও জানি না, স্যার এসে বলল বাসায় নাকি কি কাজ আছে, তাই ছুটি নিয়ে চলে গেলাম। আমার মাথায় তো এখন কিছুই ঢুকছে না। তাই নাকি? অবশ্য ভালোই হয়েছে, আমিও আজ ভার্সিটিতে যাইনি, একসাথে আড্ডা দেওয়া যাবে। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। অনেকদিন পর সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকালে আসরের সালাত আদায় করে বসার রুমে এসে বসলাম। সবাই মিলে কথা বলছি। কিছুক্ষণ পর কে যেন বাসার কলিং বেল বাজালো। আমি গেলাম দরজা খুলে দিতে। দরজা খুলে দেখি আসমা এসেছে, সাথে একজন ভদ্রলোক এসেছে। আমি ভদ্রলোককে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, ভিতরে আসেন। তুমিও আসো আসমা। ভদ্রলোক আমার সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকলো। উনাকে বসার রুমে পাঠালো আর আসমা আমার কাছে দাঁড়ালো। আসমা, কে উনি? তোমার শ্বশুর মশাই। কি বলছো এসব? যা শুনলে তাই। বলেছিলাম না আজ তোমাকে সারপ্রাইজ দিব। এখন ভেতরে আসো। এ বুঝি নাই মেয়ের মাথায় কি চলে? এরকম সারপ্রাইজ কেউ কাউকে দেয় নাকি? আমরা বসার রুমে আসলাম। আসমা গিয়ে আব্বু আম্মুকে সালাম করলো, তারপর আম্মুর পাশে বসলো। আসমা সবার সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। তারা কৌশল বিনিময় করলো। আপনাদের সবার সম্পর্কে আসমার কাছে অনেক কথা শুনেছি। আপনাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আপনি দেশের এত বড় বিজনেসম্যান হয়ে আমাদের এখানে এসেছেন, এই তো অনেক কিছু। ভাইজান, আমি কিন্তু আজ বিজনেসম্যান হিসেবে আসিনি, আমি এসেছি একজন মেয়ের বাবা হিসেবে। আপনার কথা ঠিক বুঝলাম না। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার ছেলে রাজুর জন্য। আমাকে ফিরিয়ে দিবেন না ভাইজান? কি বলছেন এসব? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? শুনেন ভাইজান, আমি গত 10 বছর ধরে দেশের সেরা বিজনেসম্যানের অবস্থানে অটল আছি, কিন্তু আমার মেয়ের সুখের কাছে তা খুবই তুচ্ছ। আমার মেয়েটা কোনোদিন মায়ের আদর পায়নি, কারণ জন্মের সময় আসমার মা মারা যায়। তাই আসমার চাওয়ার আগে সবকিছু দিয়ে খুশি রাখতাম, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তাই হয়তো কিছুটা বিগড়ে গিয়েছিল। আমার মেয়ে কার সাথে উঠা বসা করতো, কি করত, দিন শেষে আমার কাছে এসে সব খবরাখবর আসতো। কিন্তু রাজুর সাথে যখন আসমার দেখা হয়, তখন লক্ষ্য করলাম আমার মেয়ের মধ্যে এক থেকে একাধিক পরিবর্তন ঘটেছে। আর আজ আপনারা নিজ চোখেই দেখতে পারছেন। আমি রাজুর সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখেছি। এই যুগে এর চেয়ে ভালো ছেলে আমার মেয়ের জন্য পাবো না। আসমা নিজে এসে আমাকে রাজুর সম্পর্কে সবকিছু বলেছিল, আর আজ আমাকে আপনাদের কাছে নিয়ে আসলো। আসমাকে দেখেই বোঝা যায় নিজের থেকে রাজুকে বেশি ভালোবেসে ফেলেছে। প্লিজ ভাইজান, আমার মেয়ের মনে আঘাত দিয়েন না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের কেন আপত্তি থাকবে? তবে রাজু এখনো পড়াশোনা করছে, তার উপর বেকার ছেলে, তা তো মনে হয় আপনি জানেন। কিছুদিন পরেই তো তাদের ফাইনাল এক্সাম, তারপর তো অবশ্যই কিছু করবে। আর আমি তো আছি, আমি নিজে সবকিছু ব্যবস্থা করে দিব। আর আপনিও তো একজন সরকারি কর্মকর্তা, আপনিও কিছু ব্যবস্থা করে দিতে পারেন। তবে আমি কিছু করে দিলে কখনো নিজেকে ছোট মনে করবেন না, কারণ আজ থেকে আমার মেয়ে যেমন আপনাদের মেয়ে, তেমনি আপনাদের ছেলেও কিন্তু আমার ছেলে হবে। আর আমাদের সব সুখ শান্তি তো আমাদের সন্তানদের ঘিরে। বেআই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার প্রস্তাবে রাজি আছি। আর আসমার আমার ঘরের বউ না, মেয়ে হয়ে থাকবে। আর আসমা আমাকে আগে থেকেই মা বলে ডাকে। আলহামদুলিল্লাহ। তবে বিয়েটা যদি ওদের পরীক্ষার পরে হয় তাহলে ভালো হয়। আমিও এমনই কিছু ভাবছি। তবে আমার আরো একটি রিকোয়েস্ট আছে। জি বলেন। আমি চাই আগামীকাল আসমা আর রাজুর বিয়েটা পারিবারিকভাবে সেরে নিতে। পরীক্ষার পর না হয় ধুমধাম অনুষ্ঠানের মধ্যে বউ ঘরে নিয়ে আসবেন। চিন্তা করবেন না, আমাদের বাসায় আগামীকাল সব কিছু রেডি থাকবে। আপনি আর আসমা চলে আসবেন। ধন্যবাদ বিয়ান সাহেব।
সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি শুধু দর্শকের মতো সবকিছু শুনে যাচ্ছি। আব্বু আম্মুও আমার কোনো মতামত ছাড়াই রাজি হয়ে গেল, তবে আমার ভালোই হয়েছে। আর আসমার বাবা যে এত ভালো একজন মানুষ তা আজ না দেখলে মনে হয় বুঝতেই পারতাম না। আসমার দিকে তাকিয়ে দেখি সে তো মহা খুশি। আসমাকে ইশারায় আমার রুমে আসতে বলে ওখান থেকে রুমে চলে আসলাম। রুমে বসে আছি, কিছুক্ষণ পর আসমা আসলো। কি করে হলো এসব? কেন, দেখতে পাওনি বুঝি? দেখেছি তো, কিন্তু সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিভাবে করলে এত কিছু? কাল বলেছিলাম না আজ তোমাকে সারপ্রাইজ দিব। এই হলো সারপ্রাইজ, তোমার আর আমার বিয়ে। আঙ্কেল মানে তোমার বাবা সবকিছু এত সহজেই মেনে নিয়েছে? ওই আমার বাবা কি ভিলেন নাকি যে মানবে না? তবে বলেছিল সবকিছু পরীক্ষার পর হবে, কিন্তু শুক্রবার তো নাবিলা আমার মাথা নষ্ট করে দিয়েছিল। নাবিলা ভালো মেয়ে, তাই তোমার কথা রেখেছে, কিন্তু অন্য মেয়েরা যদি আবার তোমার দিকে নজর দেয়, তাই আজ আব্বু আমেরিকা থেকে আসতেই বললাম তোমার আর আমার বিয়ে যেন আজ অথবা কালকের মধ্যেই কমপ্লিট হয়। তারপর আব্বু কোথায় ফোন করে আমার শ্বশুর মশাইয়ের তোমার বাবাকে বাসায় পাঠাতে বলে। বিকালে আমরা আসলাম আর সবকিছু ঠিক করা হলো। সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ওই চুপ, নিজে তো কিছুই করনি, সব তো আমাকেই করতে হলো। এখন আরো ভাব নিচ্ছ। কাল বিয়েটা হোক, তারপর দেখবে আসমা কি জিনিস। তুমি না এসব গুন্ডাগিরি ছেড়ে দিয়েছো, তাহলে আবার ভয় দেখাচ্ছ কেন? পরে কিন্তু বিয়ে করব না। আর একবার বলো তো, এখন কি বলেছো? ওই আমি তো কিছুই বলিনি। জানি জানি, এখন আমাকে ধন্যবাদ দাও। তোমাকে ধন্যবাদ দিব কেন? এই যে এত বড় একটা কাজ আমি একাই করে দিলাম। তোমার আব্বু জোর করেছে তাই রাজি হয়েছি, না হলে তোমাকে কে বিয়ে করে? কি এত বড় কথা? আজ তুমি শেষ। কথাটি বলেই আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসলো আসমা। তারপর কিল ঘুষি থাপ্পড় ইচ্ছা মতো আমার উপর প্রয়োগ করলো। কেন যে ফাইজলামি করতে গেলাম এখন বুঝতেছি মজা কাকে বলে। এবারের মতো ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কখনো এমন কথা বলবো না। আর বলার চান্সও পাবে না। আগামী কালকেই তোমাকে বিয়ে করছি। রাগী মুডে না, তোমাকে অনেক সুন্দর লাগছে। প্রশংসা করে দেখি কাজ হয় কিনা। পাম দিচ্ছ তাই না? কি যে বলো না, আমি তোমাকে পাম দিব এই সাহস হয়েছে আমার? বলো। আজ এসব কথায় কাজ হবে না বাবু। এতক্ষণ আসমা আমার বুকে এসে বসে মারছিল, তাই আসমাকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আসমার মুখটা একদম আমার মুখের কাছে চলে এসেছে। ধীরে ধীরে আসমার নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। দুজন দুজনের চোখে তাকিয়ে আছি, কেউ কিছু বলছি না। হঠাৎ কারো কথায় আমাদের ঘোর কাটলো। তাকিয়ে দেখি নাবিলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আসমা আমার উপর থেকে এক ঝটকায় সরে যায়। কি লজ্জা, কি লজ্জা। এই সবকিছু বিয়ের পরও করা যাবে, এখন আসেন, আপনাদের ডাকছে। কথাগুলো বলে নাবিলা হাসতে হাসতে চলে গেল। আসমার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে, তবে আসমাকে এখন অপূর্ব সুন্দর লাগছে। বলতে পারেন আমার দেখা সবচেয়ে সুন্দর। দুজনেই চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। আমি রুম থেকে বেরিয়ে আসলাম এবং আসমাকেও ইশারা করলাম আসার জন্য। আঙ্কেল এবং আসমা আরো কিছুক্ষণ থেকে হালকা নাস্তা করে চলে যায়। যাওয়ার আগে আসমার সাথে আর কোনো কথা হয়নি। মনে হয় ওই সময়ের ঘটনার জন্য লজ্জা পাচ্ছে। বুঝি না মেয়েদের এত লজ্জা আসে কোথা থেকে। গত পরশু রাতে নিজেই তো আমাকে বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি দিয়েছিল। আর আজ লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এসে আসমাকে একটা ফোন দিলাম। সাথে সাথে ফোন রিসিভ করে মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। হ্যালো। ফোন করতে তো দেরি করলে কেন? তুমিও তো দিতে পারতে। আমার ফোন দিতে লজ্জা করছিল তাই ফোন দেইনি। ভালো কথা মনে করালে। তোমাকে না লজ্জা মাখা মুখে অপূর্ব সুন্দর লাগছিল, মন চাচ্ছিল তোমার গাল দুটি টেনে দেই। এই তুমি না দিনে দিনে অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ। তাই নাকি? তুমি কি করে বুঝলে? তোমাকে বলতে হবে নাকি? দেখি বিয়ের পর কতদিন থাকে। এমন আরো দুষ্টু মিষ্টি ভালোবাসার কথা বলে আজকের মতো ঘুমিয়ে যাই। সকালে আব্বু আমাকে নিয়ে বাজারে যায় এবং অনেক জিনিস কেনাকাটা করে, মনে হয় বিয়ের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমার বাবা মা এখনো জানতে চায়নি আমার এই বিয়েতে মত আছে কিনা। না বলে নাই। আসমার সাথে বিয়ে হলেই তো হলো। কি বলেন আপনারা? সন্ধ্যার দিকে আমাদের বাসা ভালোই জাঁকজমক হয়ে ওঠে। নাইম, নীলা, আমার মামা মানে নাবিলার বাবা এসেছে। আপনাদের দাওয়াত দিতে পারিনি তাই দুঃখিত। পরের বার বড় করে অনুষ্ঠান করার সময় অবশ্যই দাওয়াত দিব, কেমন?
কিছুক্ষণ পর আঙ্কেল ও আসমা চলে আসে। সবার উপস্থিতিতে ইসলামী নিয়ম অনুযায়ী আমারও আসমার বিয়ে সম্পন্ন হয়। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। নাইম ও নীলা চলে গেল। কথা অনুযায়ী আসমা এবং আঙ্কেল, ও সরি, এখন আর আঙ্কেল বলা যাবে না, শ্বশুর বলতে হবে। তো আসমা ও আমার শ্বশুর মশাইয়ের চলে যাওয়ার সময় হয়ে গেল। আমার কি কপাল দেখেছেন? বিয়ে করেও নাকি একা থাকতে হবে, কারণ বড় করে অনুষ্ঠান করে বউ ঘরে আনবে। তাহলে এখন বিয়ে করার কি দরকার ছিল? পরেই করতো। আসমার মাথায় যে কি চলে আল্লাহই ভালো জানে। আসমা আম্মুকে দিয়ে অন্য একটা রুমে গেল। কিছু সময় পর দুজনেরই আবার চলে আসলো। বেআই সাহেব, আমার একটা কথা বলার ছিল। জি বেআইন সাহেব, বলেন কি কথা? আপনি যদি কিছু মনে না করেন, আমি চাই বিয়ের প্রথম 1 সপ্তাহ আসমা আমাদের এখানেই থাকুক, পরে না হয় আবার আপনার ওখানে চলে যাবে। তবে আগামীকাল অবশ্যই রাজু আর আসমাকে আপনাদের বাড়িতে পাঠাবো। কি যে বলেন না বেআইন সাহেব, আসমা এখন আপনার বাড়ির বউ। একেবারের জন্য রেখে দিলেও আমার কিছু করার নেই। ঠিক আছে, আসমাকে রেখে যাব, কিন্তু আগামীকাল দুইজনকে অবশ্যই আমাদের বাড়িতে পাঠাবেন। জি পাঠাবো, আপনি কোনো চিন্তা করবেন না আসমাকে নিয়ে। আমি কথা দিচ্ছি, আসমা আমার মেয়ে হয়ে থাকবে। আরো কিছু কথা বলে শ্বশুর মশাই চলে যাওয়ার সময় আমি এগিয়ে দিতে আসলাম। বাসার নিচে এসে, রাজু বাবা। জি আঙ্কেল, সরি, জি বাবা বলেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শোনো বাবা, আমার মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, কখনো ওকে কষ্ট দিও না। কান্না করবেন না বাবা, আমি কথা দিচ্ছি আসমাকে কখনো কষ্ট পেতে দিব না। আসলে আসমার জন্মের পর থেকে আমার থেকে দূরে যায়নি, আজ প্রথম ওরে ছেড়ে থাকতে হবে। আমাকে এভাবে দেখলে আসমাও মন খারাপ করবে, তাই বাসায় কিছু বলিনি। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আসমা তোমাকে পেয়ে এতটাই খুশি হয়েছে যে আসমা ভুলেই গিয়েছে আমাকে ছাড়াই প্রথম অন্য কোথাও থাকছে। আমি চাই এভাবেই আসমাকে সবসময় আগলে রাখবে। জি বাবা, আপনি কোনো টেনশন নিয়েন না। আর আসমাকে তো আমি কালই আপনাদের ওখানে নিয়ে আসবো। আরো কিছু ভালো মন্দ কথা বলে শ্বশুর মশাই চলে যায়। আমি বাসায় চলে আসি। আসমাকে নাবিলার সাথে ঘুমোতে পাঠিয়েছি, প্রথমেই বাসায় থাকছে। যদি একা থাকতে ভয় পায়, তাই দুজনকে একসাথে থাকতে বললাম। আর তুই গিয়ে তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়, দেখে ক্লান্ত মনে হচ্ছে তোকে। যাচ্ছি। এ তো সেই লাউ মানে কদু, কদু মানে লাউই হয়ে গেল। বাসায় বউ আছে কিন্তু আমার সাথে নাই, অন্য রুমে। আমার রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি সবকিছু কেমন যেন কল্পনার মতো লাগছে। আর সবকিছুর মূলে হলো আসমা। মেয়েটা আমার জন্য এই অল্প কিছুদিনে কি না করেছে। নিজেকে আমার পছন্দ মতো গড়ে তুলেছে। কোটিপতির মেয়ে হয়েও বাবা রাজি করিয়ে আমাকে বিয়ে করেছে। যা বুঝলাম, আমি আসমাকে যতটুকু ভালোবাসি, আসমা আমাকে তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যাই বুঝতে পারি না, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি। কেউ মনে হয় আমার চুল ধরে ঝাঁকড়াচ্ছে, তাই তাড়াতাড়ি করে উঠে বসে পারলাম এবং বোঝার চেষ্টা করছি কি হয়েছিল। চোখ কসলাতে কসলাতে তাকিয়ে দেখি আসমা আমার বিছানার পাশে বসে আছে। এই তুমি এত রাতে আমার রুমে কি করছো? এত অবাক হওয়ার কি আছে? আমি এখন তোমার বিয়ে করা বউ, তাই এই রুমেই আসতে পারি। তুমি ঘুমাওনি? রাখো তোমার ঘুম, আমি একটুও ঘুমাইনি। আর উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এই যে শোনো, আমি এখন তোমার সাথে ঘুমাবো, বুঝলে? তুমি আমার সাথে ঘুমাবে কেন? তুমি না নাবিলার সাথে শুয়েছিলে? ওখানে ঘুম আসছিল না, তাই এখানে চলে আসলাম। ও আচ্ছা, বিয়ের প্রথম রাত না স্বামী স্ত্রীর জন্য বাসর রাত হয়, তাহলে আমাদের সময় হলো না কেন? তোমাকে যেদিন ঝাঁকজমক অনুষ্ঠান করে বাড়িতে আনা হবে সেদিন আমাদের বাসরাত হবে, তাই আজ কিছু হয়নি। আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তাই চলো আমরা আজই বাসর করে ফেলি। কি বলছো এইসব? না না, তেমন কিছু এখন হচ্ছে না। আজ আসমার লজ্জা গেল কই বুঝলাম না। আচ্ছা যাও, কিছু হবে না, কিন্তু এখন আমি তোমার সাথে ঘুমাবো। কেন, নাবিলার সাথে ঘুমাও। ওই বেশি কথা বলবে না, তাহলে মায়ের কাছে গিয়ে বিচার দিব। কি বিচার দিবে? বলবো আমি ঘুমাচ্ছিলাম, তার মধ্যে তুমি মধ্যরাতে ফোন করে তোমার রুমে ডেকেছো। কি? আমার কথা না শুনলে এমনই হবে।
চলো এখন একসাথে ঘুমাবো, আর আমার খুব ঘুম পাচ্ছে। আমি আর কথা বাড়ালাম না। এই মেয়েকে বিশ্বাস নেই, পরে আবার সত্যি সত্যি আম্মুর কাছে চলে যাবে বিচার দিতে, আর আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে। আমি শুয়ে পড়লে আসমা আমার বুকে মাথা রেখে আমার পাশে শুয়ে পড়ে। শুধু বুকে মাথা রাখেনি, সাথে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে। আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে, ভালোবাসার মানুষকে এত কাছ থেকে দেখতে পেয়ে। তাই আস্তে আস্তে আসমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শোনো, বলো। আমাকে সব সময় এভাবে ভালোবাসবে তো? বাসবো। জানো, আমার না বাবার কথা খুব মনে পড়ছে। চিন্তা করো না, কাল তোমাদের বাড়িতে নিয়ে যাব, এখন ঘুমাও। ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আসমা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় প্রথম দেখলাম আসমাকে। চুলগুলো এসে আমার মুখে পড়েছে, চুলগুলোর থেকে এক মায়াবী ঘ্রাণ আসছে। আমার মাথাটা হালকা উঁচু করে আসমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এটা ছিল আমার পক্ষ থেকে আসমার প্রতি প্রথম ভালোবাসার ছোঁয়া। তারপর আসমাকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আসমা আমার পাশে নেই। মনে হয় ভোরবেলা আবার নাবিলার কাছে গিয়েছে। বলতে হবে আমার বউটার বুদ্ধি আছে। বিকেলের দিকে আসমাদের বাড়িতে আসলাম। আসমা এসেই তার বাবার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে কতকাল ধরে কথা হয়নি। আসমাদের বাড়ি থেকে রাতে আবার আমাদের বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 মাস হয়ে যায়। আসমা এখন 1 সপ্তাহ আমাদের বাড়িতে থাকে, 1 সপ্তাহ ওদের বাড়িতে থাকে, যেন 2 বাড়ির সবাই খুশি থাকে। আর আমাদের ভালোবাসাও আরো কয়েক গুণ বাড়তে থাকে। বিয়ের এতদিন হলেও আসমা আমার কাছে কোনো কিছু চাইনি। হতে পারে আমি বেকার বলে আমার কাছে কিছু চাই না। অবশ্য এই নিয়ে আসমা আমাকে কিছু বলেনি, তাই ভাবলাম 1-2টা টিউশনি করালে কেমন হয়। ভার্সিটি থেকে এসে তো অনেকটা সময় ফ্রি থাকি, এ থেকে আমার হাত খরচও হয়ে গেল, সাথে আসমাকে কিছু কিনে দেওয়া যাবে। কারণ বউয়ের জিনিসের জন্য তো আর বাবার কাছে টাকা চাইতে পারি না। 2 দিন হলো আমি টিউশনি করছি, তার মধ্যে আসমা কিভাবে যেন জেনে যায় আমি টিউশনি করাচ্ছি। ভার্সিটি থেকে আসার পর থেকে আমার সাথে কোনো কথা বলছে না। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে আসলাম, কিছুক্ষণ পর আসমাও রুমে আসলো। তুমি নাকি টিউশনি করাচ্ছ? কই না তো, তোমাকে কে বলেছে এই কথা? মিথ্যা কথা বলবে না আমার কাছে, সত্যি করে বলো, হ্যাঁ অথবা না। হ্যাঁ। কেন করছো এসব কিছু? আগে আমি একা ছিলাম, কিন্তু এখন আমার বউ আছে। এত বড় হয়ে বাবার কাছ থেকে তো সবসময় টাকা চাইতেও লজ্জা করে। আর তোমাকেও বিয়ের পর থেকে কিছু একটা এনে দিতে পারিনি। আমি আজ বেকার বলে তুমিও মনে হয় কিছু চাও না, তাই ভাবলাম 1-2টা টিউশনি করালে অন্তত তোমার আর আমার হাত খরচ তো চলবে। আমার কিছুর প্রয়োজন হয় না, তাই তোমার কাছে কিছু চাই না। আর তুমি যখন গতকাল টিউশনিতে ছিলে তখন মা আমাকে শপিং এ নিয়ে গেছিল। মা সবার জন্য শপিং করেছে, যেখানে আমার বাবা, শ্বশুর, শাশুড়ি আমাকে এত কিছু দিচ্ছে, তাহলে নতুন করে তোমার কাছে চাওয়ার কি আছে? আমার মনে হয় তুমি আমাকে মন থেকে ভালোবাসো না। তা না হলে তুমি আমার ফিলিংস গুলো বোঝার চেষ্টা করো না কেন? আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। এই কান্না করছো কেন? আমি তো তোমার কথা ভেবেই এই সব কিছু করতে চেয়েছিলাম। কিন্তু আমার তো কিছু চাই না। আচ্ছা, তোমার কথাই থাকবে, আমি টিউশনি ছেড়ে দিব। তোমার যা ইচ্ছা করো। আমি এখন রেগে আছি, তাই বেশি কথা বলতে চাই না। আমি এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি। আমাকে যেন ফোন দিবে না বলে দিলাম। কি বলছো এইসব? এই ছোট ব্যাপারটাকে তুমি বড় করে কেন দেখছো? এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। শতবার না করার পরেও আম্মুর কাছে কি যেন বলে চলে গেল। মনে হয় বলেছে বাবার কথা মনে পড়ছে, তাই যাচ্ছে। আচ্ছা, আপনারাই বলেন, আমি তো ওর জন্য এইসব কিছু করছিলাম। আমারও ইচ্ছা করে আমার বউয়ের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে, কিন্তু সে তো আমার কাছে কিছু চাই না। ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করে চলে গেল। আমিও রাগ করে আর ফোন দিলাম না। রাতে খাওয়ার সময় দেখি আম্মু মন খারাপ করে বসে আছে, খাবারও বেড়ে দিচ্ছে না। আম্মু, তুমি কি অসুস্থ? তোর সাথে আমার কোনো কথা নেই। আমি আবার কি করলাম? আসমা আজ বাসায় নেই। দেখ, বাসাটা কেমন খালি খালি লাগছে। আর তুই বুঝবি কি করে? তোর জন্যই তো মেয়েটা রাগ করে একা একা চলে গেল। ভালো করে শুনে রাখ, আগামীকালের মধ্যে যদি আসমাকে এই বাড়িতে না নিয়ে আসতে পারিস, তাহলে তোর সাথে আর কোনো দিন কথা বলবো না, এই বলে দিলাম। আমিও না খেয়ে রুমে চলে আসলাম। ভাবছি আসমা অল্প দিনের মধ্যেই সবার চোখের মনি হয়ে গিয়েছে। শুরুতে আমার একটু রাগ হয়েছিল, কিন্তু এখন পাগলিটাকে খুব মিস করছি। তাই ফোন দিলাম, কিন্তু মোবাইলটা বন্ধ বলছে। এভাবে আরো 15-20 মিনিট টানা ফোন দিলাম, কিন্তু ফলাফল
বারবার বন্ধ আসছে। কি করব বলেন? বউ রাগ করেছে, রাগ তো ভাঙাতে হবে। তার উপর আম্মুর এত বড় ধমকি ধামকির। তাই আর কিছু না ভেবে বাসা থেকে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য আসমাদের বাড়ি। দেখি আমি গেলে রাগ করে থাকতে পারি নাকি। আধা ঘন্টার মধ্যে আসমাদের বাড়ি চলে আসি। বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। বেশ কিছুক্ষণ পর কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি সোজা আসমার রুমের দিকে চলে যাই। কে দেখি আসমার রুমের দরজা আগে থেকে খুলে আছে, কিন্তু রুমের লাইট বন্ধ, যার জন্য ভেতরে অন্ধকার হয়ে আছে। আমি আস্তে আস্তে রুমে ঢুকে পড়ি। রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। হা হা হা, আমার বউটা মনে হয় আমাকে মিস করে কান্না করছে। তাই আর দেরি না করে আসমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রথমে একটু ভয় পেলেও পরে বুঝতে পারি আমিই ধরেছি। বেশ কিছুক্ষণ হলো জড়িয়ে ধরে আছি। এখন আর কান্না করছে না, তবে ফুপিয়ে ফুপিয়ে নাক টানছে। নীরবতা ভেঙে আমি মুখ খুললাম। আসমা, এই যে কানে ধরেছে, আর এমন ভুল হবে না। এই, তুমি আমার কান ধরেছো কেন? ও সরি, ভুলে তোমার কান ধরে ফেলেছি। এই দেখো, এখন আমার কান ধরেছি। আমি বলেছি তোমাকে কান ধরতে? এই আমার দিকে তাকাও না একটু। আসমাকে আমার দিকে ফিরালাম। বেচারি অযথা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কান্নাকাটি করে চেহারার কি হাল করেছো দেখেছো একবার? রাগ করে চলে এসেছি তাই বলে কি আমাকে একটা ফোনও দিবে না? তুমি আমার খবর নাওনি তাই কান্না করছি। সব তোমার দোষ। আমি ফোন দিয়েছিলাম তো, তোমার মোবাইল বন্ধ ছিল। কখন দিয়েছিলে? এখানে আসার আগে। ভালো, খুব ভালো। আমি এসেছি কোন দুপুরে, আর তুমি রাত 11টায় ফোন দিয়েছিলে। ভালো তো, আমি নিজেই ফোন বন্ধ করে রেখেছিলাম, তুমি ফোন দাওনি তাই। এই যে আমি তো এখন চলে এসেছি, এখানে একটু হাসো। তোমাকে এভাবে একদমই ভালো লাগছে না। আমি হাসতে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে এখনো খাওয়া দাওয়া করোনি। নিচে চলো, খাওয়া দাওয়া করবে। না, আমি খাবো না। আমিও কিছু খাইনি, তোমার সাথে খাবো বলে। আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। আগে বলবে তো তুমি এখনো কিছু খাওনি। আমাকে ছাড়ো, এখন খেতে যাবে। দেখেছেন, এতক্ষণ আমি বললাম খেতে চলো, কিন্তু না করে দিল। যখন বললাম আমি এখনো কিছু খাইনি, তখন আমাকে খাওয়ানোর জন্য তাড়াহুড়ো করে শুরু করে দিব। বলেছিলাম না আমার বউটা নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে। আসমা আমার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে কাছে নিয়ে আসলো এবং একটা চেয়ারে বসলো। আমাকে বসিয়ে রেখে খাবার নিয়ে আসলো। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আসমা আমার খাবার বেড়ে দিয়েছে, কিন্তু নিজের জন্য কিছু নেয়নি। আমিও আর কিছু বললাম না। সোজা এক লোকমা খাবার আসমার মুখের কাছে ধরলাম। দেখি এখন কিভাবে না খেয়ে থাকে। বেশিক্ষণ অপেক্ষা করাতে হয়নি, আমার হাত থেকে খাবার খেয়ে নিয়েছে। এবার তুমি খাও। আমাকে খাইয়ে দিবে না? কোনো কথা না বলে তাড়াতাড়ি হাত ধুয়ে আমাকে খাইয়ে দিল। আসমার সবচেয়ে বড় দুর্বলতা হলাম আমি, যা আজ আবার প্রমাণ হয়ে গেল। দুজন দুজনকে খাইয়ে দিয়ে খাওয়ার পর্ব শেষ করলাম। রুমে এসে শুয়ে আছে, আসমাও আছে, আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। রাজু, বলো। রাগ করে চলে এসেছিলাম, তাই আমাকে মাফ করে দাও প্লিজ। দূর পাগলি, এখানে মাফ করার কি আছে? তবে প্রথমে তোমার প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু ছোট একটি বিষয়ে নিয়ে চলে আসলে। কিন্তু আমার এই মিষ্টি বউটার প্রতি কি রাগ করে থাকতে পারি বলো? তাই তো চলে আসলাম তোমার রাগ ভাঙাতে। আমি ওই ছোট বিষয়টা নিয়ে রাগ করতাম না, কিন্তু তুমি টিউশনি করাও কথাটা আমার বাইরের মানুষের কাছ থেকে শুনতে হয়েছে। তুমি এই কথাটা আমার কাছ থেকে কেন লুকালে? তাই আমি রাগ করেছিলাম। তোমার থেকে আর কখনো কিছু লুকাবো না, কথা দিলাম। অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমানো যাক। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। আমি এর আগেও একটা কথা বলেছি, তা হলো আপনার সাথে রাগ করবে ওই ব্যক্তি যে বিশ্বাস করে আপনি ভালোবেসে তার রাগ ভাঙাবেন। সকালে ঘুম থেকে উঠে শ্বশুর মশাইয়ের সাথে দেখা করলাম, একসাথে নাস্তা করলাম আরো কিছুক্ষণ থেকে। তারপর আসমাকে নিয়ে আমাদের বাসায় আসলাম। ভালোবাসার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তবে ভালোবাসা ফুরায় না। তেমনি দেখতে দেখতে আমাদের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায়। এখন আব্বু আর শ্বশুর মশাই ভালো ভালো ছেলে পদে জব সাজেস্ট করছে, কিন্তু আমার কথা, আমি কোনো জব করব না, আমি বিজনেস করতে চাই। অবশ্য এই পরামর্শটা আমাকে আসমা দিয়েছে। শ্বশুর মশাই, আব্বু আর আমি একসাথে বসেছি বোঝার জন্য কি করলে ভালো হয়। তুমি যেহেতু জব করবে না, বিজনেস করবে, তাহলে তুমি কি ধরনের বিজনেস দিতে চাও? আমি রেস্টুরেন্টের বিজনেস দিতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি চিন্তা করো না, এই শহরের সবচেয়ে ভালো জায়গায় তোমার রেস্টুরেন্টের জায়গা নিয়ে দিব। ধন্যবাদ বাবা, কিন্তু আমি চাই না আপনি আমাকে কোনো আর্থিক সাহায্য করেন। মাত্র না বাবা বললে? তাহলে বাবা হয়ে আমি আমার সন্তানকে দিব না তো কাকে দিব? আমি চাই আমার দুটো সন্তানই সুখে থাকুক। যাও, তোমার কথাও রাখলাম। আমি শুধু তোমাকে রেস্টুরেন্টের জমি কিনে দিব, বাকিটা না হয় বেআই সাহেব দেখে নিবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তাই হবে।
কিছুদিনের মধ্যেই শ্বশুরমশাই রেস্টুরেন্টের জন্য জমি কিনে দেয়। আব্বু আর দেরি করেনি, সাথে সাথে রেস্টুরেন্ট নির্মাণের ব্যবস্থা করে দেয়। রেস্টুরেন্ট সম্পূর্ণ নির্মাণাধীন হতে হতে প্রায় 3.5 থেকে 4 লেগে যায়। শহরের সবচেয়ে জাঁকজমক ও আধুনিক রেস্টুরেন্ট হলো আমারটা, যার জন্য 4 মাসের মতো সময় লেগেছে তৈরি হতে। আজ শুক্রবার জাম্মার নামাজ আদায় করে সবাই আমার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, আর আম্মু হাতে কেচি ফিতা কেটে আমার রেস্টুরেন্ট উদ্বোধন করবে। আম্মু ফিতা কাটলো, সবাই একসাথে তালি বাজালাম, তারপর সবাই একসাথে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। আমার রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হলো আমার আব্বু আম্মু, শ্বশুরমশাই ও আসমা। খাবার খেয়ে তারা খুবই প্রশংসা করেছে, আর করবেই না কেন, আমার রেস্টুরেন্ট সব টপ ক্লাস রাঁধুনিদের নিয়োগ দিয়েছি। আর একটা কথা, আমার রেস্টুরেন্টের নাম কি জানতে চাইবেন না? আমার রেস্টুরেন্টের নাম হলো বাহারি ভোজন। আশা করি আপনারা সবাই আসবেন। আমার রেস্টুরেন্টে একটা অফার আছে, তা হলো সন্তানরা যদি তার বাবা অথবা মাকে নিয়ে আসে তাহলে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। আপনাদের সকলের দোয়া আর মহান আল্লাহর রহমতে আমার রেস্টুরেন্ট অল্প কিছুদিনের মধ্যেই অনেক জনপ্রিয়তা লাভ করে। তাই বাসার সবাই ঠিক করলো আগামী শুক্রবার আমার আর আসমার বিয়ের অনুষ্ঠান করবে। তাই সবাই শপিং নিয়ে ব্যস্ত সময় কাটছে। পাঠক ভাই ও পাঠিকা বোনদের আমার বিয়ের অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। আমার সবকিছু আসমা পছন্দ করে দিয়েছে, আমিও আসমাকে শাড়ি পছন্দ করে দিলাম। অনুষ্ঠানটা হবে নতুন বিয়ের মতোই, মানে হচ্ছে প্রথমে বউ আনতে শ্বশুর বাড়ি যাব, তারপরের দিন আমাদের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হবে। আসমা আগেই তার বাবার বাড়ি চলে গিয়েছে, আমাদের বাড়িতে মেহমান দিয়ে ভরে গিয়েছে। মামা আর নাবিলাও এসেছে। একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান বলে কথা, আব্বু আম্মু কোনো কমতি রাখেনি। অপেক্ষার প্রহর শেষ করে বরযাত্রী নিয়ে আসমাদের বাড়িতে আসলাম। লাল নীল আলোয় জ্বলজ্বল করছে চারপাশ। আসমার বাবা আমাদের আপ্যায়নে কোনো কমতি রাখেনি। শ্বশুর মশাই তার আত্মীয় ও বিজনেস পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পর আসমাকে নিয়ে আসা হলো। আসমার সৌন্দর্য লিখে বর্ণনা করতে পারবো না, তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই। আসমা আর আমার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছে সকলেই। আমাদের একসাথে বসানো হলো ভিডিও করার জন্য। আসমা অনেক হাসি খুশিভাবে সময়টাকে উপভোগ করছে, তাই ভাবলাম একটু রাগিয়ে দেখি কেমন লাগে। দেখো ওই মেয়েটাকে কত সুন্দর লাগছে। তোমার চোখ তুলে ফেলবো। আরে রাগ করো কেন, আমি তো মজা করছিলাম। করো, মজা করো, সময় আমারও আসবে, তখন কোথায় পালাবে দেখে নিব। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? মনে করো তাই। কথায় আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমার সাথে মনে হয় এমনই কিছু হবে, না হলে কেন গেলাম এমন মজা করতে। অনুষ্ঠান শেষে আসমাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম, তবে আসার আগে আসমা অনেক কান্না করেছিল, মনে হয় বাবাকে ছেড়ে আসছে। তাই আমাদের বাড়িতে আসমাকে আনার পর সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, এমন ভাব করছে যেন নতুন বউ এসেছে। বিয়ে তো করেছি 7-8 মাস আগে, তার মধ্যে কিছুদিন তো আমাদের সাথেও ছিল। যাই হোক, আম্মু আসমাকে বরণ করে ঘরে ঢুকলো, আর আমাকে মনে হয় সবাই ভুলেই গিয়েছে। মনে হচ্ছে আমাকে দেখেও দেখছে না। রাত 12টা বাজে, নাইম আর আমি ছাদে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ছাদে নীলার অবতরণ। আমার বেষ্টুটা বাসর ঘরে বসে থাকতে থাকতে মনে হয় ঘুমিয়ে গিয়েছে, আর তুমি এখনো সাথে বসে আছো। আমি তো যেতে চাচ্ছি, কিন্তু তোমার জামাই তো আমাকে যেতে দিচ্ছে না। আর একটা কথা, গত 1 মাস আগে নাইম ও নীলার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। ওই, তুই আমাকে দোষারোপ করছিস কেন? দেখেছো, এখন আবার আমাকে ঝাড়ি দিচ্ছে। আচ্ছা তুমি যাও, একে আমি দেখে নিচ্ছি। নাইমকে একটা চোখ টিপ মেরে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। এর আগেও তো আমি আর আসমা একসাথে থেকেছি, কিন্তু আজ এমন হচ্ছে কেন? মনের মধ্যে এক অজানা অনুভূতি নিয়ে রুমে প্রবেশ করলাম। আমার অস্তিত্ব টের পেয়ে কিছুটা নড়ে চড়ে বসলো আসমা। রুম থেকে সুন্দর ঘ্রাণ আসছে। চারিদিকে তাকিয়ে দেখলাম ফুল দিয়ে সাজানো আমার পুরো রুম। আসমা আমার কাছে আসলো এবং পা ধরে সালাম করতে চাইলো, কিন্তু আমি সালাম করতে না দিয়ে কিছুটা পিছনে সরে গিয়ে আসমাকে দাঁড় করালাম। আসমা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করলাম জন্য বললাম, শুনো, এখানে এত অবাক হওয়ার কিছু নেই। আমি পায়ে ধরে সালাম করতে দেইনি, কারণ পায়ে ধরে সালাম করা শিরক ও বিদাত।
আমরা সবাই জানি মহান আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করে না। তাই তোমাকে বাধা দিলাম। আর আমি তোমাকে শুধু ইহকালে পেতে চাই না, পরকালেও তোমাকে আমার সঙ্গী হিসেবে চাই। তাই আমাদের সব ধরনের পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তোমার অজু আছে? অজু করে এসেই বসেছি। ওকে, আমি অজু করে আসছি, দুজন একসাথে সালাত আদায় করব। আসমাকে বলে চলে গেলাম অজু করতে। পায়ে ধরে সালাম করা শিরক এবং বিদাত। ইসলামে এরূপ কোনো সালাম নেই। সালাম হলো মুখে বলা আসসালামু আলাইকুম। আর তাছাড়া শিরক এই কারণে যে অন্যের নিকট পায়ে ধরে সালাম করতে গেলে মাথা ঝুঁকাতে হয়। আর বিদাত এই কারণে যে এরূপ সালামের কোনো অস্তিত্ব ইসলামে নেই। সালাত আদায় শেষে আসমা আবার বিছানায় গিয়ে ঘোমটা দিয়ে বসে পড়লো। আমিও গিয়ে আসমার কাছে বসলাম। নীরবতা ভেঙে আসমার ঘোমটাটা সরালাম। জানো, তোমাকে আজ অপূর্ব সুন্দর লাগছে। থাক, আর বাম দিতে হবে না। কি বলছো এসব? সত্যি তোমাকে আজ অপূর্ব সুন্দর লাগছে? জানি জানি। এই নাও, এগুলো তোমার। আমি এত টাকা দিয়ে কি করব? এগুলো তোমার মোহরানার টাকা। এই টাকার উপর তোমার হক আছে, তাই তোমাকে টাকাগুলো নিতে হবে। কিন্তু এখানে সব টাকা দেওয়া হয়নি, কিছু টাকা কম আছে। আমার কাছে এখন এর থেকে বেশি নেই। বুঝতেই পারছো, রেস্টুরেন্ট দিতে অনেক টাকা খরচ হয়েছে, তাই তবে বাকি টাকাগুলো আমি দ্রুত দিয়ে দিব। তোমার যখন ইচ্ছা হয় দিও। ধন্যবাদ। এই চলো, এখন ছাদে যাব। এত রাতে ছাদে যাবে কেন? আমার একটা ইচ্ছা ছিল, বাসর রাতে আমার বরের সাথে একসাথে বসে চাঁদ দেখব। ওকে, চলো তোমার ইচ্ছেটা পূরণ করে আনি। যাবো তো, কিন্তু আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। তাহলে আমি পারবো না। তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না? থাক, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, নিয়ে যাব চলো। আসমাকে কোলে করে এক এক করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। আর আসমা আমার গলা জড়িয়ে ধরে আমার নাকে তার নাক ঘষছে। ব্যাপারটা বিরক্তিকর হলেও বেশ রোমান্টিক। এমন করছো কেন? পড়ে যাবে তো নাকি? তুমি এত কিছু না ভেবে চলো তো। আসমাকে নিয়ে ছাদে আসলাম এবং দোলনায় বসলাম। আসমার পাশে আমিও বসলাম এবং আসমার কলে আমার মাথা রাখলাম। আসমা আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। চাঁদের আলো এসে পড়ছে আসমার মুখে। কর্তইনের রূপবতী দেখাচ্ছে আমার বউটাকে। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আসমার কথায় আমার ঘোর কাটলো। দেখো, আজকের চাঁদটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? সুন্দর, তবে তোমার থেকে বেশি না। হাসছো কেন? আমি তো সত্য কথাই বললাম। কিছুক্ষণ নীরব থেকে আসমা বলল, তুমি কি চাও, আমাদের প্রথম ছেলে হোক নাকি মেয়ে হোক? হঠাৎ এই কথা কেন? কেন, আমাদের বুঝি বেবি হবে না? এখন বলো তোমার কি পছন্দ? সৃষ্টিকর্তা যা দিবে তাতেই আমি খুশি, তবে তোমার মতো দুষ্টু মিষ্টি মেয়ে হলে বেশি খুশি হব। জি না, তোমার মতো একটা লাজুক ছেলে চাই। তবে এগুলো সৃষ্টিকর্তার কাছেই ছেড়ে দিলাম। অনেকক্ষণ তো হলো, চলো এবার নিচে নেমে যাই। চলো, এবারও কিন্তু আমাকে কোলে করে নিতে হবে। আজ আর মনে হয় বাঁচবো না এই আলুর বস্তা ওঠাতে ওঠাতে। এই, তুমি কি যেন বললে আমাকে? কখন কি বললাম? চলো তো এবার। আগে বলো কি বলেছিলে, না হলে যাব না। কে শুনে কার কথা? এক ঝটকায় আসমা কোলেকে নিয়ে নিলাম। কোলে নেওয়ার পর আসমাও আমার গলা জড়িয়ে ধরলো, তবে মুখ আমার দিকে ফিরাইনি। আসমাকে বসিয়ে রেখে এসে দরজা লাগিয়ে আবার আসমার কাছে গেলাম। ও ভালো কথা, আপনারা আমার বাসর ঘরে কি করেন? স্বামী স্ত্রীর মাঝে প্রাইভেট বলেও তো কিছু কথা আছে নাকি? আমাদের কাজ আমাদের করতে দেন, আর আপনারা এখন যেতে পারেন, টাটা বাই বাই। 5 বছর পর আসমা, আমি, নাইম ও নীলা একসাথে বসে আড্ডা দিচ্ছি। আজ নাইম দম্পতি আমাদের বাসায় ঘুরতে এসেছে। আমাদের কথার মাঝে হঠাৎ দৌড়াতে দৌড়াতে তানভীর আসলো। ও আপনাদের বলা হয়নি, আসমা আর আমার ঘর আলোকিত করে আমাদের মেয়ে আড়াইতা জন্ম নিয়েছে। আসমার সাথে মিল রেখে আড়াইতা নাম রেখেছে আমার আম্মু। আড়াইতার দুষ্টুমি দিয়ে সারা বাড়ি মুখরিত হয়ে থাকে। বলতে গেলে অনেকটাই আসমা যেমন প্রথম প্রথম ছিল, মানে গুন্ডি টাইপের হয়েছে। আঙ্কেল আঙ্কেল দেখো না, আড়াইতা আমাকে মেরেছে। আড়াইতা মামুনি, তুমি তানভীরকে মেরেছো কেন? বাবাই, আমি ওরে মারিনি। আঙ্কেল, আড়াইতা মিথ্যা কথা বলছে। মামুনি সত্যি কথা বলো। বাবা, আমি তো শুধু ওরে বলেছি আমার সাথে সাথে থাকার জন্য, কিন্তু তানভীর তো আমার কথা শুনেই না, শুধু বলে আম্মুর কাছে যাব, আম্মুর কাছে যাব। তাই একটু মেরেছি বলে ভালো করছি না। আড়াইতার কথা শুনে সবাই একসাথে হাসাহাসি শুরু করলো। মামুনি, তুমি অনেক পেকে গেলে, তাই না? আমার কাছে আসো।
কি বুঝলেন আমার মেয়ের কথা শুনে? প্রথমে মা গুন্ডিগিরি করেছে, এখন মেয়ে গুন্ডিগিরি করছে। এত জ্বালা রাখবো কোথায় বলেন? সর্বশেষে এটাই বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আমাদের ভালোবাসা ও স্নেহ দিয়ে সবাইকে আগলে রাখা যায়।